সুধী, আমি কিঙ্কর হাসান আজকে আছি আপনাদের সাথে প্যাশন টু পরিচয় এই পডকাস্টে আড্ডা দেব। এবং আপনারা জানেন আমি আড্ডা দিই তাদের সাথে যাদের জীবনের গল্পগুলো আমাদেরকে ভাবায়, যাদের জীবনের গল্পগুলো আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকে আমাদের এই আয়োজনে দারুণ একজন মানুষ আছে। তিনি একজন কবি, একাধারে তিনি একজন নির্মাতা এবং একজন অ্যাডভার্টাইজার। কেমন আছো দাদা তুমি? আমি জোশ, আলহামদুলিল্লাহ। অডিয়েন্সকে একটু বলে রাখি আমরা, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে একজন আরেকজনকে চিনি এবং চেনার কারণে আজকে আমরা পুরো শোই হয়তো বা এই তুমি তুই এই সম্বোধনের ভেতর দিয়ে যাব। ক্যাজুয়ালি থাকুক, ঠিক আছে, কি করার দরকার কি, আড্ডা তো। একটু আলোকপাত করব শুরুতে শৈশবের দিকে। আমি জানি যে কবি পুলক-অনিল বেড়ে উঠেছে নাখালপাড়ায় এবং নাখালপাড়ার অলিতে গলিতে পুলক-অনিলের অনেক স্মৃতি আছে। আমরা বলি এই প্রজন্ম শৈশব থেকে দূরে আছে এবং শ্যামল গঙ্গোপাধ্যায়ের একটা কথা আছে, সেটা হচ্ছে যে প্রতিবার লড়াইতে যদি নামতে হয় বুক পকেটে একটা শৈশব থাকতে হয়। পুলক-অনিলের শৈশব কেমন ছিল? এবং প্রশ্নটা আরেকটা সামনের অংশ থাকবে, সেটা হচ্ছে যখন পুলক-অনিল একজন বাবা, তখন পুলক-অনিলের সন্তানও কি একই রকম আনন্দের শৈশব পাচ্ছে কিনা? না, আমার সন্তানের শৈশব আর আমার শৈশবে পার্থক্য আছে। আমার শৈশব অনেক বেশি অলিতে গলিতে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আর দুষ্টামি করে নানান রকম ধুলা মেখে এভাবে কাটছে। আমার ছেলেরটা অতটা ধুলা মাখা হয় না, স্কুলে যতটুকু ধুলো মাখে ততটুকু, বাকিটা সে ডিভাইস কেন্দ্রিক এখনকার সন্তানরা। বাট তারপরে ওর শৈশব অবশ্যই ওর এই সময়ের মতো করে ইন্টারেস্টিং। ওর বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ওর সময় কাটে, তাদের সাথে ওর যোগাযোগ হয় থ্রু ডিভাইসেস। এখন নানাবিধ খেলাধুলা হয়, রোবলক্স বা ইত্যাদি ইত্যাদি। আর স্কুলে খেলে, স্কুলে কারাটে করে, ফুটবল খেলে। বাট আমাদের শৈশবটা ছিল কি, আমাদের শৈশবে অনেক দুরন্তপনা ছিল। আমাদের শৈশবে আমরা আসলে কোথায় ছুটে দিতাম এগুলো বাবা মা এত আসলে খেয়ালও করে নাই। আমরাও বিভিন্ন ফাঁক ফোকর বের করে বাসা থেকে বের হয়ে যেতাম। আমরা সেই জেনারেশন যারা হচ্ছে টেনিস বল বা ফুটবলটা ওই যে সুয়ারেজের লাইনের মধ্যে পড়ছে নিয়ে দুটো ঝাঁকি মেরে বল করে ফেলছি আবার। হ্যাঁ, সো ওইটা তো আর আসলে আমাদের সন্তানরা পায় নাই। হ্যাঁ, আমি বলছি না যে ওইটা দারুণ কিছু, বাট হ্যাঁ ওই ধরনের জিনিসপত্রগুলোর মধ্যে দিয়ে আমরা কাটছে। দেয়াল টপকে এই বাড়ি থেকে যায় ওই বাড়িতে যে আম খাওয়া, হ্যাঁ, আম চুরি করে খাওয়া বা কাঁঠাল চুরি করে খাওয়া, এগুলো তো আর এখন ঢাকা শহরে নাই। আমার ঢাকা শহরে কয়টা আম গাছ আছে যে আম চুরি করবে আমার ছেলে? তো আমি বরঞ্চ আমার ছেলের জন্য দুঃখিত যে তার আম চুরি করে খাওয়ার সুযোগ নেই। তো এই নাখালপাড়ার জীবনে কবিতা কখন এসে হানা দিল? কবিতার কাছে আত্মসমর্পণ করা হলো কিভাবে? আমার আমার আমি আসলে ছোটবেলা থেকেই লিখতাম টুকটাক ছড়া টড়া ইত্যাদি। 4-5 পড়ি যখন, তখন থেকেই। প্রথমত একটা পূর্ণাঙ্গ কবিতা লিখছিলাম বাবার মার খেয়ে একবার, অভিমান থেকে? হ্যাঁ, অভিমান থেকে প্রথম পূর্ণাঙ্গ কবিতা ওইটা বলা যায়। ওইটা ভালো মন্দ জানি না, বাট ওইটা আমার প্রথম একটা বড় লিরিক ছিল। এই ক্লাস 9-এ পড়ি তখন, প্রবাবলি। এবং কবিদের জীবনে নাকি প্রেম চলমান থাকতে হয়, কারণ কবিরা অনেক বেশি অনুভূতিপ্রবণ বা অনুভূতিবোধ তাদের প্রবল হয়। তো পুলক-অনিলের জীবনে প্রথম প্রেম কখন আসে এবং সেই প্রেমের গল্প যদি আমরা নিঃসংকোচে বা বিব্রতবোধ না করে যদি অডিয়েন্সকে শোনাতে চাই, সেটা শুনতে পারি কিনা? আমার প্রথম প্রেম আসলে কবিতা। আমি প্রথম প্রেমে পড়ছিলাম কবিতারে। আমি যখন টের পেয়েছি যে আমি আমার এবং আমার আশপাশের মানুষজনের আনন্দ, বেদনার, অভিজ্ঞতার কথা বলতে পারি এবং সেটা বলতে আমার ভাল লাগে। সো প্রেম তো আসলে ভালো লাগা। তো আমি দেখলাম যে আমার কাছে ওইখানেই ভালো লাগে। সো আমার প্রথম প্রেম আসলে কবিতা। কোনো রমণীর প্রেমে তো মানুষ পড়েছিও, সেটা সময়ের সাথে সেটা শেষ হয়ে গেছে। সেটা সময়ের সাথে সাথে হয়তো কিছুটা থাকে, হয়তো কিছুটা থাকে না। বাট প্রথম প্রেম আমার কাছে মনে হয় যে, আমি আরও একটু অন্যরকমভাবে বলি। যেমন আমি বলি যে কখনো কখনো প্রথম প্রেম দ্বিতীয় প্রেমের পরে আসে। তো আমার প্রথম প্রেমটা আসলে দ্বিতীয় প্রেমের পরে আসছে। আমার প্রথম প্রেম যেটাকে প্রথম প্রেম বলে, ওইটা আসলে আমার দ্বিতীয় প্রেম। আমার প্রথম প্রেম আসলে আমি যখন আমার স্ট্রিট প্রেমে পড়ছিলাম, প্রেমে পড়ে যেই পাগলামি করে মানুষ, অদ্ভুত ফিলিং হয়, দূরে যেতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে, সেটা আমার প্রথম, সেটা আমার যেই অনুভূতিগুলো মানুষের খুব কৈশোরে হয়, যেই পাগলামিগুলো মানুষ খুব কৈশোরে করে, সেই পাগলা বা তারুণ্যে করে, সেই পাগলামিগুলো আমি আসলে 28-29 বছর বয়সে গিয়ে করছি, যখন আমি আমার বইয়ের প্রেমে পড়ছি। যখন প্রেমে পড়ে জানতে পারছি যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তো সুতরাং ওইটার জন্য যে সে জানেও না, তো ওইটার জন্য এক ধরনের আলাদা এক্সাইটমেন্ট ছিল। তখনই আমি লিখছিলাম যে কখনো কখনো প্রথম প্রেম দ্বিতীয় প্রেমের পরে আসে। এই নামে আমার একটা বড় গল্পের বইও আছে। তো আমার প্রথম প্রেম আমার স্ত্রী, সেই অর্থে। দারুণ দারুণ। আমি একটু জানতে চাই যে আমরা অনেক সময় বলি যে কবিতা আর গান এই দুটোর দূরত্ব আসলে খুব
কম। তো কবিতা থেকে কারণ জানি পুলক অনিল দারুণ সব গান লিখে যাচ্ছেন, গানের সাথে সম্পর্কটা কিভাবে তৈরি হওয়া, কাদের গান বেশি শোনা হতো শুরুর দিকে? আমি ছোটবেলা থেকেই আমার আমার গান শোনার শুরু আমার মায়ের কারণে। আমার মা গান শুনে বলে ফেলতে পারতো এটা কার গান, গলাটা মানে গলা শুনে বলে ফেলতে পারতো এটা লতা মঙ্গেশকর না মোহাম্মদ রাফি না কে বলে ফেলতে পারতো। তো আমার মা প্রায় গুনগুন করে গান গাইতো রান্না করার সময় বা এটা ওইটা করার সময়। মায়ের কাছ থেকে আমি সন্ধ্যা মুখোপাধ্যায় শুনছি, মায়ের কাছ থেকেই আমি হেমন্ত মুখোপাধ্যায় শুনছি বা জানছি। সো এদের গান শুনতাম আস্তে আস্তে। তারপর আমাদের সময় আমরা যখন বেড়ে উঠি তখন তো ব্যান্ড সঙ্গীতের একটা বিরাট বড় কি বলে এটার নাম উত্থানের জায়গা হয়েছে। এর পাশাপাশি ওপার বাংলায় কবির সুমন, অঞ্জন দত্ত এবং নচিকেতার একটা ওনারাও একটা নতুন নতুন রেভলিউশন আনছেন। তো ওনাদের গানই আমি বেসিক্যালি শোনা হয়েছে। আর একটু ম্যাচিউর বয়সে আমি আসলে আমার প্রিয় লিরিসিস্ট যারা বলা যায় সঞ্জীব চৌধুরী এবং রাসেল অনিল, আমার ওস্তাদ দুজনই নেই, এখন মারা গেছেন। ওনাদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছিল, স্পেশালি রাসেল ভাইয়ের সান্নিধ্যে, রাসেল ভাইয়ের থ্রুতে সঞ্জীবদার সান্নিধ্যে। তো ওনাদেরকে দেখেই আসলে আমার গান লেখা শুরু। আমি গানের ব্যাকরণটা ওনাদের কাছেই শিখি। আমরা এবার যেই প্রশ্নটা যেতে চাই সেটা হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি দীর্ঘদিন ধরে লিখছেন, আপনি দীর্ঘদিন ধরে গানেও আছেন। কখনো কি আপনার মনে হয় না যে এখন আমার রিটায়ার করা উচিত, বা এখন আসলে আমাকে একটু থামতে হবে, বা এই পরিবেশ থেকে আমাকে বের হয়ে যাওয়া উচিত? এই বোধ কি আপনাকে কখনো আচ্ছন্ন করেছে? না, আমার টায়ার্ড লাগে না এখনো। আমি এখনো 28 বছরের যুবকের মতো টকবকে আছি। 10 বছর পরে পুলক অনিল আসলে কোথায় যাবে, বা পুলক অনিল কি সেটা ঠিক করে রেখেছেন? এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমি 10 বছর পর কই যাব। বাট আমি আগামী 10 বছর পরে আমি 10 বছরের গল্প জানি না, যদি আমি আরো 20 বছর বেঁচে থাকি আমি অন্তত 3টা সিনেমা বানাতে চাই, এইটা আমি জানি। এবার একটু পার্সোনাল লাইফে আসি, সেটা হচ্ছে স্ত্রী এবং সন্তানের সাথে কাটানো কোনো স্পেশাল কোনো মুহূর্ত আপনার মনে পড়ে কিনা, যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? অসংখ্য মুহূর্ত স্বামী স্ত্রীর সাথে। একটা দুটো যদি আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটি আছে যেটা আমি খুব এনজয় করি, আমার সন্তানও এনজয় করে, আমার ওয়াইফও এনজয় করে। সেটা হচ্ছে আমরা উইকেন্ডে একসাথে ছবি দেখি বা সিরিজ দেখি, যেটা ডিসাইড করে আমার সন্তান। পূর্ণ ডিসাইড করে যে আমরা কোন সিরিজটা দেখবো বা কোন ফিল্মটা দেখবো, ওইটা আমরা একসাথে দেখি। এটা আমার ভালো লাগে। আর মা বাবার সাথে আপনার এখনকার, কারণ আমাদের মা বাবার সাথে সম্পর্ক সময়ের সাথে সাথে বদলায়, শৈশবে যে সম্পর্কটা থাকে কৈশোরে এসে কিছুটা বদলে যায়, যৌবনকালে আবার একটু অন্যরকম হয়। এখন তাদের সাথে আপনার সম্পর্কটা কীরকম? আমার এখনো, আমি বড় সন্তান, সুতরাং অনেক কিছুতে বড় সন্তানের রোল যেগুলো থাকে সেগুলো প্লে করতে হয়, আবার অনেক সময় আমি পারি না আমার আমার প্রফেশনাল ব্যস্ততার কারণে। আমার বাবার সাথে আমার সম্পর্কটা একটু অম্ল মধুর। এটা একটা সময় সকল মধ্যবিত্ত পরিবারের এটা একটু অম্ল মধুর। এটা আব্বার সাথে সম্পর্কটা আসলে পাবলিকলি বলা ঠিক হবে কিনা জানি না, মানে এটা খুব ইন্টারেস্টিং একটা সম্পর্ক। মানে আমার বাবার সাথে আমি যেহেতু ছোটবেলা থেকে এক ধরনের একটু দূরত্ব হয় বড়, মানে আমরা আসলে আমাদের মাকে তুমি ডাকি, বাবাকে আপনি ডাকি। সো বাবার সাথে একটু দূরত্ব তো একটু ওই জায়গাটা থাকে, কিন্তু অনেক কিছুতে আবার একটা জায়গায় আছে। আর মা তো মায়ের আম্মা এখন যে হয় আমি আলাদা থাকি, তা আমি যেদিন যাই সেদিন যদি জানায়া যাই তাহলে মোটামুটি 30-35 পদের তরকারি রান্না হয়, যে যা যা আমি পছন্দ করি সন্তান সে খাবে এরকম। তো আম্মা স্টিল আম্মা খুব ক্লান্ত লাগলে, ওই যে বললেন না যে ক্লান্ত লাগলে কি করি, আমি ক্লান্ত লাগলে আম্মার কাছে যাই, ক্লান্ত লাগলে আমার বাচ্চারা জড়ায় ধরি। এই দুটা জিনিস আমাকে আমার ক্লান্তি দূর করে ফেলে। এই মা বাবার কাছে আবার একটু যাব, আমাদের মধ্যবিত্ত পরিবারের যদি আমরা যাই, আমরা কেউ যদি বলি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সেটা খুব সহজভাবে মা বাবারা নেয়। পুলক অনিল কবি হয়েছে, এবং পুলক অনিল গীতিকার হয়েছে, পুলক অনিল অ্যাডভার্টাইজার হয়েছে, পুলক অনিল নির্মাতা হয়েছে। এখানে কি মা বাবার কোনো আফসোসের জায়গা আছে, বা মা বাবা এখন বিষয়টাকে কিভাবে নেয়? এখন প্রবাবলি when I am earning money and a decent amount of money, তারা এটাতে তাদের এখন তো না, আরো 10 বছর 12 বছর 15 বছর আগে থেকেই তাদের আপত্তি ছিল না, কিন্তু শুরুর দিকে তারা খুবই শঙ্কিত ছিল আমাকে নিয়ে। অনেকগুলা কারণে। 1 নম্বর আমি ড্রপ আউট, আমি পড়ালেখা শেষ করি নাই। 2 নম্বর আমি
কবিতা লিখতেছি, কবিতা লিখে যারা আমরা আমরা একটু ধরেই নিই যে তারা গাঁজা খায়, তারা অভাবে থাকে, তাদের ভাত থাকে না, তাদের কাপড় চোপড় ঠিক থাকে না, যারা এসব মিডিয়া লাইনে যায় তাদের অনেক কষ্ট। তো এই ধরনের ব্যাপার স্যাপার ছিল। তো এগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন দেখছে যে না আমি গাঁজা খাচ্ছি না, না আমি কাপড় টুপড় আয়রন করে পরে বাইরে বাসা থেকে বেরোচ্ছি এবং আই এম আর্নিং মানি, আস্তে 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 তারা বুঝতে পারছে যে এই এই ইন্ডাস্ট্রিতেও বা এই জগতে গেলেও ছেলে করে কেটে খেতে পারবে আল্লাহর রহমত থাকলে। সো সেটা যখন তারা দেখতে পাইছে, তারা তারা আই এম শিওর দে আর হ্যাপি নাও। আমি একদম শেষ প্রশ্নে চলে যাব এবং প্রশ্নটা হচ্ছে যেহেতু আপনার আলাদা আলাদা পরিচয়, এই জন্য আলাদা আলাদা পরিচয়ের ক্ষেত্র ধরে ধরে বলতে হচ্ছে। যেই ছেলেটা আজ কবি হতে চাইবে পুলকনিলকে দেখে, তাকে আপনি কি বলবেন? যেই ছেলেটা আজকে বলবে আমি গান লিখে বাজবো, তাকে আপনি কি বলবেন? যেই ছেলেটা বলবে যে আমি অ্যাডভার্টাইজার হতে চাই, তাকে আপনি কি বলতে চান? এবং যেই ছেলেটা আজকে নির্মাণে আসতে চায়, তাকে যদি কিছু বলার থাকে সেটা একটু আমি চারজনকে একটা কথা বলবো, দেখা শোনা এবং পড়ার বিকল্প নেই। এখন এই দেখা মানে ছবি দেখা না শুধু, এই শোনা মানে গান শোনা না শুধু, এই পড়া মানে বই পড়া না শুধু। তাকে মানুষ দেখতে হবে, মানুষ শুনতে হবে, মানুষ পড়তে হবে। যদি একটা মানুষ ঠিকঠাক প্রপারলি মানুষ দেখতে পারে, মানুষ শুনতে পারে, মানুষ পড়তে পারে, সে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে করে খেতে পারবে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে করে খেতে হইলে দেখাশোনা এবং পড়ার বিকল্প নেই। দেখাশোনা পড়া মানে আবারও বলতেছি, মানুষ দেখতে হবে, মানুষ শুনতে হবে, মানুষ পড়তে হবে। সর্বশেষ প্রশ্ন, আমরা বলি যে এই প্রজন্ম অনেকটাই অস্থির এবং কোনো এক কারণে আমরা যে পরিবেশের ভিতরে বসবাস করছি সেটা স্ট্যাবল না। এই অস্থিরতা থেকে বের হয়ে আসার উপায় কি আপনার কি মনে হয়? এটা না সময়টাই অস্থির। এটা 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 এত অস্থির সময়, ঢাকা শহরে আগে এত হর্ন বাজতো না, এখন যত হর্ন বাজে। এটা এটা সবাই কোথায় যেন একটা তাড়া আছে। হ্যাঁ, আগে আগে আগের আগের আগে এখন রাস্তার মধ্যে গেলে দেখবে সবাই আগে যেতে চায়, যে কারণে কেউ আগে যেতে পারে না। হ্যাঁ, এটা সময়টাই অস্থির। আমি বিশ্বাস করি এটা একটু কেটে উঠবে, কিন্তু আমাদের একটু পেশেন্ট হইতে হবে, আমাদের একটু পেশেন্স আনতে হবে ভিতরে, আমাদের একটু মানুষের প্রতি মানুষের সম্মানটা বাড়তে হবে। এখন খুব দ্রুত মানুষকে একজন অপরিচিত মানুষকে একজন অপরিচিত মানুষ তুই তোকারি গালিগালাজ করে ফেলে। একটা একটা একজন একজন রিক্সা শ্রমিককে আমরা খুব অল্প সময় তুই বলে ফেলি। একটা সিএনজি ড্রাইভারকে আমরা যা ইচ্ছা তাই মামা বলে মামা বললাম, কিন্তু বিহেভটা খারাপ করে এটা গালি দিয়ে ফেলি। এই মানে এই জায়গাগুলো রাস্তায় দেখলেই বোঝা যায় যে আমাদের সময়টা খুবই অস্থিরতা যাচ্ছে। আমাদের সময়ের মধ্যে আমরা মানুষকে সম্মান করাটা ভুলে যাচ্ছি। আমরা একে অন্যের, আমি আজকে এখানে আসার পথে একটা অ্যাম্বুলেন্সকে মানে আমাকে লিটারেলি আমি নামতে হয়েছে, নেমে আমি অ্যাম্বুলেন্সটাকে সরাইতে সহযোগিতা করছি আমি, এবং পরে আমার দেখা দিকে আরও 2-3 জন নামছে। যে একটা জ্যামের মধ্যে, একটা সিগন্যালের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আটকে আছে, নো ওয়ান ইজ বদার্ড যে ভাই এখানে একটা মুমূর্ষু রোগী থাকতে পারে, আমরা যেতে পারি। তো আমরা যখন, আমার মনে হয় যে এই অস্থিরতাটা কেটে যাবে যদি আমরা একে অন্যের প্রতি, অন্যের কষ্টের প্রতি, অন্যের বেদনার প্রতি, অন্যের আনন্দের প্রতি যদি আমাদের সম্মান তৈরি হয় একটা। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কি, মানে দেশটাকে যদি নিজের চেয়ে একটু বেশি ভালো না বাসা যায়, তাইলে পরে আসলে মানে কোনো কিছুই বদলাবে না। সো দেশের প্রতি ভালোবাসাটাও আসলে আসতে লাগবে। অনেক ধন্যবাদ পুলকনিল। আমরা খুব করে চাই আপনার সৃজনশীল জীবন আরও বেশি পূর্ণতা পাক। আমাদের সময় স্বল্পতার কারণে আড্ডাটা একটু আজকে এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা চাই সামনে কখনো আবার সুযোগ হলে এবং আপনি আমাদের সুযোগ দিলে আমরা কোনো এক আড্ডা আপনার সাথে আড্ডা দেবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শককে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম কবি, গীতিকার, নির্মাতা এবং অ্যাডভার্টাইজার পুলকনিলের সাথে। তার জীবনের গল্পগুলো আমাদেরকে আপ্লুত করলো, তার জীবনের গল্পগুলো আমাদের অনুভূতি বোধ আরও প্রবল হবার ক্ষেত্রে সাহায্য করলো। আমরা সামনের কোনো আড্ডায় পুলকনিলের মতন এমন যারা আইডল, এমন যারা অনুপ্রেরণা দেয়, সেই রকম মানুষদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। প্যাশন টু পরিচয় পডকাস্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কিঙ্কর হাসান। দেখা হবে, আড্ডা হবে সামনে শীঘ্রই। আল্লাহ হাফেজ।